নতুন পুরান সব সুন্দরীদেরকে বিটিএস ওটিসবল ফ্যামিলি ড্রামাতে স্বাগতম। এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নেবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। সকাল সকাল জিন চেঁচামেচি করছে, কেন করছে তা বাড়ির কেউ জানে না। এই বিষয়ে আরো ভালো করে জানার জন্য উপর থেকে নেমে এলো মিস্টার কিম নামজন। পরনে তার কালো শার্ট, বয়স 40+ হবে, কিন্তু দেখতে এখনো অনেক ইয়াং। বেশিরভাগ কম বয়সী মেয়েরা তার জন্য ঘুরঘুর করে। এই বয়সে প্রতিদিন সকালবেলা 10 থেকে 12টার উপরে ফুল আর চিঠি আসে তার বাড়িতে। মূলত এই কারণেই জিন চেঁচামেচি করছে। কি হয়েছে, সমস্যা কি তোমার? এই একই কথা আমি তোমাকেও জিজ্ঞাসা করতে পারি, কি সমস্যা? এগুলা কি? কেন তুমি জানো না এগুলা কি? আমি খুব ভালো করেই জানি। তুমি এগুলোর এগেইনস্টে কোনো স্টেপ নিচ্ছ না কেন? তোমার কি হিংসে হচ্ছে নাকি? আমাকে মেয়েরা চিঠি দেয়, তোমাকে কেউ দেয় না বলে? তুমি নিবে কিনা বলো, না হলে তোমার নামে আমি লুচ্চামির মামলা করব। আমি আবার কি লুচ্চামি করলাম? এই যে ছোট ছোট মেয়েরা তোমাকে ফুলার চিঠি পাঠায়, এগুলোর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছ না কেন? নিচ্ছ না, তুমি লুচ্চা দেখিতে নিচ্ছ না। জিনের কথা শুনে আরেম কিছুক্ষণ হাসলো, এরপর খাবার টেবিলে জিনকে বসতে ইশারা করলো। জিন বসলো, আরেম ভাত মেখে জিনের মুখে দিয়ে বলল, এগুলো তো আর নতুন কিছু না, বিয়ের পর থেকেই তো এসব সহ্য করে এসেছো, এখন তো আরো বেশি করে সহ্য করতে হবে। আফটার অল তোমার জামাই এখনো ইয়াং। এমন করে বলছো যেন আমি বুড়ি, একটু সেজেগুজে বের হলে রাস্তায় ভিড় লেগে যাবে। কতবারই তো তোমাকে নিয়ে ঘুরতে বের হয়েছি, ওই রাস্তায় তো কোনো ভিড় দেখিনি। একা ছিলাম নাকি? তুমিও তো ছিলে, তাই তো সাহস পাইনি আসতে। আরেম এবার নিঃশব্দে হাসছে আর জিনকে খাওয়াচ্ছে। এমন সময় জেহব নিচে নামে। এই দৃশ্য দেখার জন্য জেহব একদমই প্রস্তুত ছিল না। হ্যাঁ আফসোস, আজ একটা বউ নেই বলে বউয়ের যত্ন করতে পারি না। তাহলে দেরি করছো কেন? চলো আজকে তোমাকে বিয়ে করে দেই। ওই বুড়ি, পাকনামি কম কর। আলিকটি ডাইনি রাক্ষসনি, আমি তোর ভাসুর হই, সম্মান দিয়ে কথা বলবি। ভাইজান ছাড়া অন্য কোনো ওয়ার্ড যেন তোর মুখে না শুনি। বুড়ির করে বুড়ি, আলিকটি ডাইনি রাক্ষসনি। এত খায় তারপরও মোটা হয় না। এই বুড়ি, তোর রূপের রহস্য কি বল? না থাক, বলা দরকার নেই। আচ্ছা এসব কথা বাদ দে। মা উঠেছে ঘুম থেকে? উঠেছে, কিন্তু সে নাকি তার ঘুম টুসুনাকে ছাড়া খাবে না, তাই বসে আছে। জিনো, তুমি খাবারটা শেষ করে জেহবকে ভাত বেড়ে দাও, আমি গিয়ে মাকে নিয়ে আসি। ওই বুড়ি, খাওয়া বন্ধ কর, আগে আমাকে খাবার বেড়ে দে যা। তুই আর ভালো হলি না, তোর বড় ভাসুর হই ভুলে যাস কেন? জাঙ্কুক, ড্যাড, তুমি এত সকাল সকাল আমার রুমে? তোমার গ্রানি যে তোমার জন্য ওয়েট করে ভুলে গেছো? যাও মাকে নিয়ে 5 মিনিটের মধ্যে নিচে নামো। আরেম চলে যায় আর জাঙ্কুক রোজের রুমে গেল। গ্রানি, কি শুনি এগুলা? তুমি নাকি আমার জন্য এখনো খেতে যাওনি? হ্যাঁ গো ঘন্টু সোনা, তোমাকে ছাড়া কোনোদিনও খেয়েছি আমি? আচ্ছা এখন চলো। হ্যাঁ গো ঘন্টু সোনা, শুনলাম 7 তলার বিল্ডিং এ নাকি নিচতলা খালি হয়েছে। হ্যাঁ, এটা তো প্রতি মাসেই হয়। নতুন কি? তবে এবার মনে হচ্ছে সহজে ভাড়া হবে না। কেন হবে না শুনি? আগে নিচে চলো, তারপর বলছি। নিচে আসার পর এবার বলো ঘন্টু সোনা। 7 তলা নিচের ফ্ল্যাটটা নাকি আবারও খালি হয়ে গেছে। রিপোর্ট হিসেবে বলেছে প্রচুর গরম, তার উপর মশার কামড় নাকি ফ্রি। সেই দিন না নামু গিয়ে সবকিছু ঠিক করে দিয়ে আসলো, এসিও তো লাগালো। তারপর কিভাবে কি? সব তোমার ছেলের জন্য হচ্ছে। ওই বাড়ি থেকে ওকে অন্য বাড়িতে রাখো। বুইয়া নামুর বাচ্চা, তুমি কি বলতে চাচ্ছ আমার ছেলে অপায়া? না, আমি সেটা বলিনি। যেদিন থেকে ও 7 তলায় থাকা শুরু করলো সেদিন থেকেই শুরু হলো বাসা খালি হওয়া, তাই আর কি। আমি বলি কি, এবার প্লিজ আমাকে আর কোনো বাড়ির দায়িত্ব দিও না। বিদেশে যে কোম্পানিটা আছে ওটার দায়িত্ব দাও, আমি চলে যাই বিদেশে। এভাবে অন্যের ভাড়া টাকা দিয়ে আর কতদিন? অন্যের টাকা মানে? তুই জানিস এই 4-4টা বাড়ি করতে কত কষ্ট করা লাগছে? জন্মের পর থেকে তো সুখ দেখে এসেছিস, দুঃখের দিনগুলো তো দেখিসনি। কাকে কি বলছিস ভাই আমার? ও বাপ দাদার ভিটার মর্যাদা কি বুঝবে? সারা জীবন তো পড়াশোনা করলো বিদেশে, এখন ওখানেই সংসার বানাতে চাচ্ছে। আমি তো শুধু কোম্পানিটা সামলানোর কথা বললাম, ওখানে তো আমাদের কোনো নিজস্ব লোক নেই। আমার ছেলে বিদেশে সংসার বানিয়ে সুখী হতে পারলে তোমাদের সমস্যা কি? মা, শেষ পর্যন্ত তুমিও মেনে নিলে আমি সংসার বানাতে চাই। আমরা বুঝি তো বাবা, তোর বিয়ে করতে মন চাচ্ছে, লজ্জায় বলতে পারছিস না। সমস্যা নেই, তুই ওখানেই সেটেল হয়ে যাবি, কিন্তু তার আগে তোর বাবা 4 নাম্বার বাড়িটা 1 মাসের জন্য দেখাশোনা করে যা। এটাই শেষ, এরপর আমি বিদেশ চলে যাব। আচ্ছা ঠিক আছে, শোন মনে করে ছাদের চাবিটা নিচ থেকে নিয়ে যাবি। জাঙ্কুক 4 নাম্বার বাড়িতে গিয়ে নিচতলায় কলিং বেল চাপলো। আব্বাজান একটু দাঁড়ান, খুলছি। দরজা খুলতেই কালো শার্ট কালো মাস্ক পরা ছেলেকে দেখে তে ভয়ে দরজা আবারও আটকে দেয়। আমি কাকে আব্বাজান বললাম? আর এই লোকটা কি? আরে দরজাটা খুলুন, একটু দরকারি কথা আছে। এই বেটা আবার কিসের কথা বলবে আমার সাথে? কি অদ্ভুত কাণ্ড, দরজা কেন খুলছেন না আপনি? এটা নিশ্চয়ই কোনো গুন্ডা আমাকে ধরে নিতে এসেছে।
অনেকক্ষণ হয়ে গেল তে দরজা খুলছে না। তে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। এর কিছুক্ষণ পর আরিম থেকে কল দিল। জি আঙ্কেল বলেন। দরজাটা খুলো। না আঙ্কেল, দরজা খুলতে পারবো না, একটা অচেনা গুন্ডা এসেছে আমাকে নিয়ে যেতে। বুঝিনি তো, সুন্দরী মেয়ে আমি, ভার্সিটিতে একা যাই একা আসি, সবাই নজর দিয়ে রেখেছে। ও কোনো গুন্ডা না, ওকে ছাদের চাবিটা দিয়ে দাও, আজ থেকে ওই বাড়ির দেখাশোনাও করবে। কিন্তু আঙ্কেল, আপনি তো আমার আব্বুকে দায়িত্ব দিয়েছিলেন। তোমার আব্বুকে দিয়েছিলাম তখন কোনো মানুষ ছিল না আমার ওই বাড়িটা দেখাশোনা করার জন্য, তাই এখন দেখাশোনা করার মানুষ হয়ে গেছে। তোমার আব্বুর ছুটি, চাবিটা দিয়ে দাও। এই নিন আপনার চাবি। একটা চাবির জন্য বাড়িওয়ালাকে কল দেয়া লাগে? আমাকে সুন্দর করে বললেই হতো, আমি চাবিটা দিয়ে দিতাম। আজব পাবলিক। শুনুন। আমি শুনবো না। তে জাঙ্কুকের মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। সামান্য ভাড়াটি আমার সাথে পাঙ্গা নেয়, সাহস তো কম না। এর মজা খুব তাড়াতাড়ি বোঝা হবে বেয়াদবটাকে। একদম বাড়ি ছাড়া করব। ওয়েট এন্ড ওয়াচ, স্টুপিড মে। এখন আমি ছাদে যাব কি করে? আমি আর শাড়ি পরে ছবি তুলতে পারবো না। কেটে গেল আরো 2 দিন। এই 2 দিনে তে ছাদে যায়নি। আজকে কি মনে করে যেন হঠাৎ করে ছাদে গেল। বাবা গো বাবা, ছাদে আবার এটা কে বসে আছে? এই ছেলে, এদিকে ফিরো। জাঙ্কুক পিছনে ফিরে তেকে দেখে একদম ফিদা হয়ে যায়। কালো শাড়ির সাথে কালো চুড়ি পরেছে, চুলগুলো খোলা, ঠোঁটে হালকা করে লিপস্টিক দেয়া। তের গায়ের রং ফর্সা হওয়ায় কালো শাড়িতে তেকে খুব ভালো মানিয়েছে। সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখতে ব্যস্ত জাঙ্কুক। পলক ফেরার প্রয়োজন বোধ মনে করছে না। তে এবার ছেলেটাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো। গায়ের রং কিছুটা শ্যামলা। এই যে মশাই, আপনি এখানে কি করছেন? এটা আমার ছাদ। জাঙ্কুক তের দিকে বোকার মতো তাকিয়ে আছে। তে এবার ধমকের সুরে বলল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আমি কি আমি করছেন? ছাদে এসেছেন কেন? জাঙ্কুক শুধু ফেল করে তাকিয়ে রইল। তার মনে হলো তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। সে যে এই বাড়ির মালিকের ছেলে সেটা বলার সুযোগই পেল না। তে আর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের একপাশে দাঁড়িয়ে রইল। তে ব্যাগ থেকে ফোন বের করে ছবি তোলার জন্য পোজ দিতে শুরু করলো। আর জাঙ্কুক মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল তের দিকে। জাঙ্কুকের এমন হাবভাব দেখে তে বলল, এই বেটা, সমস্যা কি? এভাবে কেন তাকিয়ে আছেন? না মানে আমি আসলে। আপনি আসলে কি? তাড়াতাড়ি বলুন। আমি এই বাড়ির মালিকের ছেলে। আপনি এই বাড়ির মালিকের ছেলে? এটা আগে বলবেন না? আপনি তো আমাকে বলতেই দিলেন না, শুধু ধমকাচ্ছিলেন। সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এখানে কি করছেন? এটা আমার ছাদ, আমি যখন ইচ্ছে তখন আসতে পারি। আপনার ছাদ মানে? এটা তো আমাদের ছাদ। আর আপনি কে? আপনি জানেন না আমি কে? আমি এই বাড়ির ভাড়াটিয়া তে। ও, তাহলে আপনিই তে। বাবা আপনার কথা বলেছিল, এই বাড়ির পুরানো ভাড়াটিয়া আপনি। হ্যাঁ আমি তে। আর আপনি? আমি জাঙ্কুক, এই বাড়ির মালিকের ছোট ছেলে। বাবা আমাকে বাড়ি দেখাশোনার জন্য পাঠিয়েছে। তে জাঙ্কুকের দিকে তাকালো। তার চোখে তখনও অবিশ্বাস। সে ইতস্তত করে জাঙ্কুকের হাত ধরলো। তাদের হাতের স্পর্শে একটা বিদ্যুতের মতো ঝলক বয়ে গেল। তে তাড়াতাড়ি করে হাত সরিয়ে নিল। ও, তাহলে আপনি এখানে নতুন এসেছেন। তা ভালো কথা, কিন্তু ছাদে এভাবে হুটহাট আসবেন না। আসলে আমি এবারই সবকিছু দেখছিলাম, আর হঠাৎ করে এত সুন্দর একটা দৃশ্য দেখে থমকে গেলাম, তাই আর কিছু খেয়াল করিনি। আমি তাহলে যাচ্ছি। আরে দাঁড়ান, আমার নামটা তো শুনলেন, আপনার পুরো নামটা তো বললেন না। তে এক মুহূর্তেও না দাঁড়িয়ে দ্রুত সিঁড়ির দিকে পা বাড়ালো। জাঙ্কুক হাসতে হাসতে তের চলে যাওয়া দেখলো। তার মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তে সিঁড়ি দিয়ে দ্রুত নেমে গেলেও জাঙ্কুকের হাসিটা তখনও মিলিয়ে যায়নি। এরপরের কয়েকটা দিন জাঙ্কুক আর ছাদে যায়নি। সে বাড়ির কাগজপত্র আর অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত ছিল। এদিকে তেরও কোনো কাজকর্মে মন বসছিল না। তে ছাদে যাবে, কিন্তু চাবিটা চাইবে কিভাবে? সরাসরি চাইতে তের কেমন যেন লজ্জা লাগছিল। জাঙ্কুককে দেখলে তের বুক ধড়ফড় করে ওঠে। সেই জন্য চাবি না নিয়ে সে রুমে ফিরে গেল। একদিন বিকালে তের মনটা ভীষণ খারাপ ছিল। মন ভালো করার জন্য সে ছাদে যেতে চাইল, কিন্তু ছাদের চাবি তো জাঙ্কুকের কাছে। তের মনটা আরো খারাপ হয়ে গেল। একবার ভাবলো জাঙ্কুকের দরজায় নক করবে, আবার ভাবলো ফিরে যাবে। শেষমেশ লম্বা একটা শ্বাস নিয়ে দরজায় আলতো করে টোকা দিল। কে? জাঙ্কুকের গম্ভীর গলা শুনে তের বুকটা ধড়ফড় করে উঠল। সে আমতা করে বলল, আমি তে। তের কথা বলতে দেরি হলো, কিন্তু জাঙ্কুকের দরজা খুলতে 1 মিনিটও দেরি হলো না। জাঙ্কুককে দেখে তের চোখ বড় বড় হয়ে গেল। জাঙ্কুকের পরনে ছিল হাঁটু পর্যন্ত পরা একটা শর্ট প্যান্ট, গায়ে কিছুই ছিল না। তের চোখে তাতেও জাঙ্কুককে অনেক স্মার্ট দেখাচ্ছিল। তের এমন চাহনি দেখে জাঙ্কুক মুচকি হেসে বলল, কি ব্যাপার, কিছু দরকার ছিল? হ্যাঁ মানে আমি ছাদে যাব, ছাদের চাবিটা। জাঙ্কুক আবারও মুচকি হাসলো। তার চোখের কোণে দুষ্টুমি খেলা করছিল, কিন্তু তেকে সেটা বুঝতে দিল না। ও, ছাদের চাবি? আপনি তো ছাদের খুব ভক্ত দেখছি। কি করবেন ছাদে গিয়ে?
এমনি একটু বসবো। শুধু বসবেন, আর কিছু না? তে এবার জাঙ্কুকের দুষ্টুমির ইঙ্গিত বুঝতে পারলো, তাই বিরক্ত হয়ে বলল, আপনার কাছে কি ছাদের চাবি আছে নাকি নেই? যদি থাকে তো দিন, না হলে বলবো আমি ছাদেই যাব না। আরে বাবা, রাগ করছেন কেন? এই নিন। ধন্যবাদ। চাবি নিয়ে তে দ্রুত সিঁড়ির দিকে পা বাড়ালো। ছাদের চাবির উসিলায় জঙ্কুককে আরেকবার দেখা হয়ে গেল। এই খুশিতে তের মনটা ভালো হয়ে গেছে। জঙ্কুক হাসতে হাসতে তের চলে যাওয়া দেখলো। জঙ্কুক জানতো চাবি নেওয়ার নাম করে তে জঙ্কুককে দেখতে এসেছে। সবে তো মাত্র শুরু। পরের কয়েকদিন তে ছাদের দিকে আর পা বাড়ায়নি। তার মনটা ছটফট করছিল ছাদে যাওয়ার জন্য, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল এবার জঙ্কুকের কাছে সে আর যাবে না নিজের ইচ্ছা। তে দেখতে চায় জঙ্কুক তার কাছে নিজে থেকে আসে কিনা। তে নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখার চেষ্টা করলো, কিন্তু জঙ্কুকের হাসি মুখটা বারে বারে তের চোখের সামনে ভেসে উঠছিল। দূর কিছুই ভালো লাগছে না, লোকটা যেন কি জাদু করেছে। একদিন বিকালবেলা তে তার ঘরে বসেই বই পড়ছিল, হঠাৎ জঙ্কুকের কণ্ঠস্বর শোনা গেল। তে, আপনি কি রুমে আছেন? তে তো পুরোই অবাক, জঙ্কুক তাকে ডাকছে। সে দ্রুত দরজার কাছে গেল। দরজা খুলতেই দেখলো জঙ্কুক একটা চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি তো এখন ছাদে যাচ্ছেন না, কিন্তু বিকেলটা তো আর একা একা কাটানো যায় না, তাই ভাবলাম যদি আমার সাথে একটু চা খান। চা আমার সাথে? হ্যাঁ, আপনার সাথে। আমি একা একা চা খেতে পারছিলাম না, তাই ভাবলাম আপনাকে একটু বিরক্ত করি। বিরক্ত কেন হব, আসুন ভিতরে। তে তখনও অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়েছিল। জঙ্কুক তার দিকে মিষ্টি হাসি দিয়ে বলল, কি হলো, এত অবাক হয়ে গেলেন কেন? না মানে আপনি ডাকবেন ভাবিনি। কেন ডাকবো না? আপনি তো এখন আর ছাদে যাচ্ছেন না, ছাদের চাবিও নিতে আসছেন না, তাই ভাবলাম হয়তো আপনার অ্যাসাইনমেন্টে আবার কোনো সমস্যা হয়েছে বা মন খারাপ, এই জন্য নিজে চলে এলাম। আসলে চাবিটা তো আপনার কাছেই আছে। হ্যাঁ আছে, আর সেটা আমার কাছেই থাকুক। আপনি যখন খুশি নিতে আসবেন, কারণ আমি জানি আপনি শুধু চাবির জন্য আসেন না। জঙ্কুকের কথা শুনে তের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আপনার চা খুব ভালো হয়েছে। ধন্যবাদ। জঙ্কুক আর তের সেই চা খাওয়ার পর থেকে তাদের সম্পর্কটা আরো বেশি সহজ হয়ে গেল। ছাদের চাবিটা এখনো জঙ্কুকের কাছেই থাকে। তে যখনই ছাদের অজুহাত দিয়ে চাবি নিতে আসতো, জঙ্কুক হাসি মুখে তের দিকে চাবিটা এগিয়ে দিত। এভাবে তাদের দিনকাল ভালোই চলছিল। একদিন বিকালবেলাতে ছাদ থেকে নামছিল। আজ তার মনটা বেশ ফুরফুরে ছিল। ছাদের তাজা বাতাস আর জঙ্কুকের সাথে মিনিক পাচিটের খুনসুটি সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছে তের। সিঁড়ি দিয়ে নামতে নামতে তে দেখলো তাদের ফ্ল্যাটের দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে। দেখে মনে হচ্ছে এইমাত্র অফিস থেকে ফিরেছে। তে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে সুবিনের কাছে গেল। বাবা তুমি কখন আসলে? এই তো আম্মা জান, মাত্রই আইছি। আজকে কাম একটু কম আছিল, এই লেগে বাড়ির মধ্যে তাড়াতাড়ি আয় পড়ছি। তুমি কই আসলে এতক্ষণ? ছাদে গিয়েছিলাম বাবা, একটু ফ্রেশ বাতাস খেতে। ঠিক তখনই সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা জঙ্কুকের দিকে তের বাবার চোখ পড়লো। জঙ্কুক তের পিছু পিছুই নামছিল, কারণ সে ভেবেছিল তে হয়তো ছাদের চাবি ফেরত দিতে ভুলে গেছে। জঙ্কুককে দেখে তের বাবা একটু ভ্রু কুঁচকে তাকালেন। জঙ্কুক একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সে ভাবতে পারেনি তের বাবার সাথে এভাবে হঠাৎ করে দেখা হয়ে যাবে। সাদে আসিল, তাই ফুলটা কেডা? সুবিন জঙ্কুকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। তে ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে দেখলো জঙ্কুক দাঁড়িয়ে আছে। উনি তো জঙ্কুক, এই বাড়ির মালিকের ছেলে, তিনতলায় থাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি জঙ্কুক। তের বাবা জঙ্কুককে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। তার চোখে সন্দেহ থাকলেও জঙ্কুকের হাসি মাখা মুখ আর বিনয় দেখে একটু নরম হলো। ওয়ালাইকুম আসসালাম, তাহলে তুমি জঙ্কুক? তোমার আব্বু কেমন আছে? তুমি বা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আব্বু ভালো আছেন, আমিও ভালো আছি। তা তুমিও কি ছাদে যাও নাকি? জি আঙ্কেল, ছাদের চাবিটা আমার কাছেই থাকে, তাই মাঝে মাঝে তে ছাদের চাবি নেওয়ার জন্য আসে। জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দিল, যেটা তের বাবা খেয়াল করলো না। তোমার আব্বু তোমার বিল্ডিং এর দেখাশোনা করার লেগে পাঠাইছে, তাই না? জি আঙ্কেল, আব্বু বলেছে যেন সব ঠিকঠাক থাকে আর ভাড়াটেদের যেন কোনো অসুবিধা না হয়, সেগুলো একটু দেখতে। আচ্ছা, তা ভালোই। বাড়ির দেখাশোনা করো, আমরা ভিতরে যাইগা। তে আম্মা জান, আইন যাইগা। সুবিন ভিতরে যাওয়ার জন্য দরজা খুললো। তে দ্রুত বাবার পিছু পিছু ভিতরে ঢুকলো। জঙ্কুক চলে যেতেই তের বাবা ডেকে বলল, তে আম্মা জান, এই ফুলাটা কি আপনার বন্ধু? ওর লগে সাথে কি করুন আপনি? না বাবা, উনি তো উপরে ফ্ল্যাটে থাকে, ছাদের চাবি ওনার কাছেই থাকে। আমি যখন ছাদে যাই ওনার কাছ থেকে চাবি নিই। আর উনি তো তেমন ছাদে যায় না বাবা, আজকে হঠাৎ করে দেখা হয়ে গেছে। সুবিন পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না, তার মনে তখনও সন্দেহ ছিল। সাবধানে থাকবেন আম্মা জান, যতই বাড়ির মালিকের ছেলে হোক, অসেনা ছেলে, মেলামেশা কম করবেন। জি বাবা। জঙ্কুকের চাচাতো ভাই সুগার জন্মদিন, এই উপলক্ষে জঙ্কুকের বাসায় একটা ছোটখাটো আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে জঙ্কুকের পুরো পরিবার থাকবে, আর সুগারও। জঙ্কুক খুব খুশি, কারণ অনেকদিন পর তার পরিবারের সবার সাথে দেখা হবে। জঙ্কুক ভাবলো তেকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে,
কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছিল না। জঙ্কুকের মনে হচ্ছিল তার বাবা হয়তো রাজি হবে না। জন্মদিনের আগের দিন জঙ্কুক অনেক ভেবে চিন্তে তেদের বাসায় এসেছে। বেশ কয়েকবার দরজার সামনে এসেও জঙ্কুক ফিরে গেল। শেষমেশ সাহস করে কলিং বেল বাজালো। তের মা দরজা খুলতেই জঙ্কুক বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি জঙ্কুক। তে আছে? হে হে হে, ওয়ালাইকুম আসসালাম বাবা। তে গরই আছে, কিন্তু তোমারে তো চিনলাম না। তুমি আমার মায়ের চিনো কেমনে? হে আরে পাগল বেডি, এটা বাড়িওয়ালার ফুলা, ভিতরে আইতে দাও। উরি মারি, বাড়িওয়ালার ফুলারে আমি বাইরে দাঁড়া করে রেখেছি, আমাদের ফাপ হয়ে যাবো গা। হে হে হে, কিছু মনে করো না বাবা, ভিতরে আয়ো। জঙ্কুক ভিতরে যেতেই দেখতে পায় তে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। জঙ্কুককে দেখতে পেয়ে তে একটু অবাক হলো। ইউনজুনি বউ আমার, তুমি ফুলাটার লেগে কিছু খাওয়ান বানাই আনো তাড়াতাড়ি। ফ্যান খুরের বাচ্চা, তুই আমারে অর্ডার দিয়েছিস, সেটা খালি বাইতে চাইলো, এরপরে তোর মজা বুঝামু। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমগো বাসায় আইলা? কোনো সমস্যা হইছে নাকি? আসলে আঙ্কেল, পরশুদিন আমার চাচাতো ভাই সুগার জন্মদিন। আমরা বাসায় ছোটখাটো একটা আয়োজন করছি, তাই তেকে আর আপনাদেরকে আমন্ত্রণ জানাতে এসেছি। জঙ্কুক যখন সুগার জন্মদিনের কথা বললো, তে এবং তের বাবা দুজনে একটু অবাক হলো। তের বাবা জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা তাই নাকি, খুব ভালো কথা। কিন্তু তুমি এত কষ্ট কইরা বাইটাউনের কি দরকার ছিল? একটা কল দিলেই তো হয়ে যেত গা। আসলে আঙ্কেল, আমরা চেয়েছিলাম আপনারা সপরিবারে আসুন, তাই ভাবলাম সরাসরি এসে আমন্ত্রণ জানালে ভালো হয়। এরই মধ্যে ইয়ঞ্জুন কিছু নাস্তা নিয়ে হাজির হলো। নাও বাবা, এটি খাও। ইয়ঞ্জুন খাবার পরিবেশন করে সোফাতে বসতেই সুবিন বলল, তে আম্মাজান, আপনারা কথা কোন, আমরা এখনই আইতাছি। ইয়ঞ্জুনি বউ আমার, তোমার লগে জরুরি কথা আছে, আমার লগে আইও। ইয়ঞ্জুন আর সুবিন চলে গেল। জঙ্কুক কাটতে বসে আছে, দুজনেই চুপচাপ। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জঙ্কুক বলল, কেমন আছেন মিস্তে? এই তো ভালো, আপনি? আমি যে আপনাকে ছাড়া ভালো নেই। মানে? মানেটা খুব সোজা। এক কথায় বলতে গেলে আমি আপনাকে খুব মিস করি। তাই নাকি? তা এত মিস করেন কেন আমাকে? সেটা তো আপনি ভালো জানেন। প্লিজ আমাকে আপনি করে বলবেন না। তাহলে তুমিও আমাকে আপনি করে বলবে না? চেষ্টা করব। আপনি তো চাইলেই বাবাকে কল দিয়ে আমন্ত্রণ করতে পারতেন, হঠাৎ বাসায় আসলেন যে। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। জঙ্কুকের গান শুনে তে মুচকি হেসে বলল, এবার চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জঙ্কুক বিস্কিট দিয়ে ভিজিয়ে চা খাচ্ছে, আর তে পলকহীন দৃষ্টিতে জঙ্কুককে দেখছে। হঠাৎ করে তে জঙ্কুককে জিজ্ঞেস করলো, আপনার গানের গলা কিন্তু বেশ সুন্দর। তুমি জানলে কিভাবে? একটু আগে আপনি নিজেই তো গান গাইলেন। আসলে মাঝে মাঝে ওই একটু একটু গান বের হয়ে যায় সুন্দরী নারী আশেপাশে দেখলে। যে কোনো নারীকে দেখলেই আপনার গান বের হয়ে যায়? আরে না না, সব সুন্দরীদের দেখলে না। আচ্ছা বাদ দাও, তুমি কিন্তু অবশ্যই আসবে। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, বাবা যে বলবে তাই হবে। এই ফানখারা সবিন তেল ক কি কবি ক। আরে তুমি এমনি কথা কইতাছো কি এর লাগা? জরুরি কথা কোনের লাগি তো তোমার এনে আনছি নাকি? উরি মারি ফানখারের বাচ্চা, কি কবি তাড়াতাড়ি ক। আমার আতো দুনিয়ার কামটার মতো সারাদিন হইয়া বইয়া থাকি না। সারারে জানি গিরানের লাগি খাওয়ান দিতে কইছস, এই কাপ পেরিস্তে কেড়াই দিব। তুই তো দুইটি না, আমারই দুগুণ লাগবে। মাইয়া দে একটা বানাইছ কাম শুননি, জীবনও একটা কাম আমার হেল্প করে না, খালি তুই তুই করে ঘুরে বেড়া। আরে পাগল বেটি, আমার কথাটা মনোযোগ দিয়া শুনো তুমি। সেটাই কতটা ভদ্র আর দায়িত্ববান। চাইলে কিন্তু ফোন দিয়া আমন্ত্রণ করলে পারতো, কিন্তু না, এটা করে নাই। বাড়িওয়ালার ফুলা হইয়া নিজের থেকে আমগোর মতো বারাটিয়া করে দাওয়াত দিত আইছে। তুমি বাবু খালি কেমন ভদ্রের ভদ্র, সেটার মনে কোনো অহংকার নাই, হিংসা নাই। উরি মাই ফান করে সোয়াবিন তেল, তা এতই যেহেতু সারারে ভদ্র লাগতাছে, তো শরীরে সারার লগে দিয়া দেখলে তো গাছটার বাইক। দূর পাগল বেটি, সারাটা কি পরিমাণ ভদ্র আর দায়িত্ববান, এটা কোনে লাগে তোমার এনু আনছে। আর তুমি এটি কি কইতেছো? মেজাজ টেজাজ গরম করে লইলা আমার। এই ফানখুরের বাচ্চা, এই প্রশংসা কি তুই সারার সময় করতাল লিওনি না? এটা লুকাইয়া কোনের কি দরকার? হ্যাঁ, তোর মনে কোনো গ্যাবলা আছে? ফানখুরা, তোর মন ঠিক কর। ইয়ঞ্জন বিড়বিড় করতে করতে রান্নাঘরে চলে গেল, আর সুবিন চলে আসলো ড্রয়িং রুমে। আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন। আব্বু আম্মু অনেক খুশি হবে আপনাদের দেখলে। আচ্ছা ঠিক আছে, দেখি যাইতারি কিনা। সুবিনের কথা শুনে ইয়ঞ্জন রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, ইয়ে মানে ফানকরা সোয়াবিন তেল, বাচ্চা ফুলাটা এত করে যেহেতু কইতাছে, সেটারে আর ফিরে দিও না। আচ্ছা ঠিক আছে, আমরা তোমার আমন্ত্রণ রাখলাম। জঙ্কুক তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল।
তে দরজা লাগানোর জন্য জঙ্কুকের পিছু পিছু যাচ্ছে। জঙ্কুক দরজার বাইরে দাঁড়িয়ে থেকে বলল, আমাদের আবারও দেখা হবে। তে মনে মনে খুব খুশি হলো। জঙ্কুক যে এত সাহস করে বাড়িতে দাওয়াত দিতে আসবে সেটাতে ভাবতেই পারিনি। আজকে জঙ্কুকদের বাসায় উৎসবের আমেজ, সারা বাড়ি আত্মীয় স্বজন আর খাবারের গন্ধে মম করছে। তে ওর পুরো পরিবার নিয়ে জঙ্কুকদের বাসায় আসলো। জঙ্কুক তো তেকে দেখে খুব খুশি হলো। জঙ্কুকের বাবার সাথে তের বাবার পুরনো সম্পর্ক হওয়ায় তারা আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়লো। জিন এবং ইউনজুন নতুন নতুন রান্না নিয়ে গবেষণা করছে। এদিকে তের বান্ধবী জিমিন, যার বাবা মা নেই এবং সে তেদের বাড়িতেই থাকে। জিমিন মাত্র ভার্সিটি থেকে ফিরলো। এমনিতেই জিমিন একটু খিটখিটে মেজাজের মেয়ে। ভার্সিটির বিরক্তকর ক্লাসগুলো করে জিমিনের মাথা এমনিতেই গরম হয়েছিল। জিমিন দ্রুত গতিতে বাড়ির গেট দিয়ে ঢুকছিল। ঠিক সেই সময় সুগাও জন্মদিনের আয়োজনে যোগ দিতে জঙ্কুকদের বাসায় আসার জন্য গেট দিয়ে ঢুকছিল। সুগা গান গাইতে গাইতে আসছিল। গেটের কাছাকাছি আসতেই জিমিন আর সুগা একে অপরের সাথে সজোরে ধাক্কা খেলো। জিমিনের হাতের বই খাতাগুলো ছিটকে পড়লো মাটিতে। এই যে দেখে চলতে পারেন না, অন্ধ নাকি আপনি? সুগা জিমিনের কর্কশ কথা শুনে নিজের মেজাজ ঠিক রাখতে পারলো না। সে জিমিনকে চিনত না, তাই আপনি করে জবাব দিল, আপনি নিজেই তো ভূত দেখার মতো ছুটে এসেছিলেন, দেখে শুনে চলতে পারেন না? মুখ সামনে কথা বলুন। আপনি জানেন আমি কে? আমি জানি না আপনি কে, আর জানতেও চাই না। আমার যা বলার বলেছি, এখন দয়া করে সরে দাঁড়ান, আমাকে ভেতরে যেতে হবে। কি রে জিমিন, এত চেঁচামেচি করছিস কেন? জিমিন তেকে দেখে একটু শান্ত হলো। সুগাও তেকে দেখে চুপ করলো। তাই সুগাকে জঙ্কুকের চাচাতো ভাই হিসেবে চিনত। সেই সূত্রেই সুগাকে প্রশ্ন করলো, আরে সুগা, আপনি কখন এলেন? সুগাও তেকে ভাবি হিসেবে চিনত, কারণ জঙ্কুক তাকে সব বলেছে। আমি এইমাত্র এলাম, কিন্তু আপনার এই বান্ধবী আমার সাথে একটু ধাক্কা খেয়েছিল। এই অসভ্য লোক, আমি আপনার সাথে ধাক্কা খেয়েছি? আপনি নিজেই তো সুন্দরী মেয়ে দেখে গায়ে পড়ে এসে ধাক্কা খেলেন। এই মহিলা, এই আপনি ভদ্রভাবে কথা বলুন। এই আপনি মহিলা বললেন কাকে? আপনাকে ছাড়া আর কাকে বলবো? পাশের জন তো আমার ভাবি লাগে। তে এই অসভ্য লোক এগুলো কি বলছে? তে বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই কথা না বাড়িয়ে বলল, আজকে তোর কি হয়েছে জিমিন? ভেতরে চল তো। জিমিন চলেই যাচ্ছিল। সুগা জিমিনের পথ আটকে বলল, বাই দা ওয়ে, আজকে আমার জন্মদিন, আপনাকে অবশ্যই আমার জন্মদিনে আসতে হবে। সুগার কথা শুনে জিমিনের চোখ কপালে উঠলো। জিমিন ভাবতেই পারেনি ঝগড়ার মাঝে এমন একটা কথা বলবে সুগা। জিমিন সঙ্গে সঙ্গে কড়া গলায় জবাব দিল, কেন যাব? আপনি কে হন আমার? আপনাকে তো আমি চিনি না। অসভ্য লোক, কোত্থেকে আসছেন আপনি? জিমিনের এমন ঝাঁঝালো কথা শুনে তে জিমিনকে কুনি দিয়ে হালকা খোঁচা মেরে ফিসফিস করে বলল, আরে জিমিন, উনি হচ্ছে বাড়িওয়ালার ভাইয়ের ছেলে, জঙ্কুকের চাচাতো ভাই। ঠিক করে কথা বল। ও আচ্ছা, তাই তো বলি, এত বেড়াগিরি কেন করছে? সন্ধ্যাবেলা জঙ্কুকদের বাসা সেজে উঠেছে ঝলমলে আলোয়। সুগার জন্মদিনের পার্টি বেশ কড়াভাবে জমে উঠেছে। আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবরা সব গল্প করছে, হাসছে আর সুস্বাদু খাবার মন দিয়ে খাচ্ছে। জিমিন প্রথমে আসতে না চাইলে পরে তার জোরাজুরিতে আসতে বাধ্য হয়েছে। জিমিনের মেজাজ তখনও ঠিক হয়নি। সে সোফার মধ্যে বসে ফোন ঘাটছিল। সুগা তখন অতিথিদের সাথে কুশল বিনিময় করছিল। তার নজর পড়লো জিমিনের দিকে। জিমিনকে দেখে দুপুরের ঝগড়ার ঘটনা সুগার মনে পড়ে গেল। তাই সুগা জিমিনকে আরো বিরক্ত করার জন্য জিমিনের কাছে গেল। আরে আপনি তো এসেছেন দেখছি, ভেবেছিলাম আপনি বুঝি আসবেন না। ভয় পেয়েছিলেন নাকি? আমি কেন ভয় পাবো? আর আপনার মতো অভদ্র লোককে ভয় পাওয়ার তো কোনো কারণই দেখছি না আমি। জিমির কণ্ঠস্বর ভীষণ উঁচু ছিল। আশেপাশের লোকেরা তাদের দুজনের দিকে তাকালো। সুগাও তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অভদ্র? আপনি আমাকে অভদ্র বলছেন? আমি তো শুধুমাত্র আপনাকে জন্মদিনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। জিমিন জবাব দিতেই যাচ্ছিল, কিন্তু তার আগে সেখানে তে এসে হাজির হলো। এসব কি হচ্ছে জিমিন? সবাই কিভাবে তাকিয়ে আছে? আর এই যে সুগা, আপনি এখানে কি করছেন? সবাই তো ওইদিকে, আপনি ওইদিকে যান। তে, তোমার এই বান্ধবী বেশ মজার, ওর সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তে, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? আমি এখানে থাকতে চাই না, আমি এখনই চলে যাব। এমন করছিস কেন জিমিন? সবাই তো দেখছে, চুপ কর না। আর সুগা, আপনি জঙ্কুকের কাছে গিয়ে বসুন, আমরা আসছি। সুগা চলে গেল। তে কোনোমতে জিমিনকে টেনে রান্নাঘরের দিকে নিয়ে এলো। তুই এই বাচ্চাটাকে কেন কিছু বললি না? ওই ধৃষ্ট লোক আমাকে কিসব বলে যাচ্ছিল। আরে বাবা জিমিন, একটু বোঝার চেষ্টা কর, ওর আজকে জন্মদিন। এখন কি ওর সাথে ঝগড়া করার সময়? আর তুই তো ওর পরিচয় সম্পর্কে জানিস, ও ভালো ছেলে। কোথায় একটু উইশ করবি জন্মদিনে, তা না করে ওর সাথে ঝগড়াই করে যাচ্ছিস। ও ভালো ছেলে? একদমই না, ও একটা অভদ্র, নচ্ছার ধৃষ্ট। আমি এই পার্টিতেই থাকবো না। থাকবি না মানে? তুই না থাকলে আমি একা কি করব? আব্বু আম্মু বাসায় চলে গেছে। জঙ্কুক সেদিন গিয়ে আমাদের বাসায় দাওয়াত দিয়ে এসেছে। এখন আমরা যদি ওদের বাসায় এসে এরকম ঝগড়াঝাটি করে চলে যাই, এটা কেমন দেখায় না? জঙ্কুক কোথায়? ও সবাইকে অতিথি আপ্যায়ন করছে। চল আমরা ওই দিকটায় গিয়ে বসি। তে আর জিমিন বসার জন্য যাচ্ছিল। সুগা জিমিনকে দেখতে পেয়ে রাগানোর জন্য বলল,
আবারও দেখা হবে লেডি। সুগার চোখে দুষ্টুমি ছিল, কিন্তু জিমিন তা খেয়াল না করে তের সাথে চলে গেল। অবশেষে কেক কাটার পর্ব শেষ হতেই জাংকুক থেকে বলল, তে আমার রুমে একটু আসবে, তোমাকে একটা জিনিস দেখাবো। এখন? হ্যাঁ এখনই, খুব জরুরি। তে জাংকুকের পিছে পিছে জাংকুকের রুমে গেল। এখন বলো কি এমন জরুরি? চোখটা বন্ধ করো। তে চোখ বন্ধ করলো। জাংকুক তের দিকে এগিয়ে গেল। জাংকুক তের একদম কাছে এসে দাঁড়ালো। তাদের নিঃশ্বাস যেন একে অপরের সাথে মিশে যাচ্ছে। জাংকুক আর দেরি না করে তের কোমরে হাত দিয়ে নিচের দিকে টেনে নিল। তে চমকে চোখ খুলতেই দেখলো জাংকুক তের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। তাদের ঠোঁটের দূরত্ব সামান্য ছিল। জাংকুক যখনই তাকে কিস করতে যাবে, ঠিক সেই সময় তে ঘাড় ঘুরিয়ে নিল। মুহূর্তের মাঝেই জাংকুকের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। জাংকুক এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল। পার্টি শেষে যখন সবাই বিদায় নিচ্ছিল, তখন জাংকুককে আর কোথাও দেখা গেল না। তে খুঁজতে খুঁজতে দেখলো জাংকুকের রুমের দরজা খোলা, রুমটা ফাঁকা, আর বিছানায় একটা কাগজ রাখা। তে সেটা খুলে দেখলো। আমি চলে যাচ্ছি, আর ফিরবো না। তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তার একটা ছোট্ট ভুলের জন্য জাংকুক তাকে ছেড়ে চলে গেল। সেই পার্টির ঘটনার পর কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। ইদানিং জিমিন ভীষণ মনমরা হয়ে আছে, কারণ তে আর আগের মতো জিমিনের সাথে কথা বলে না, একদম চুপচাপ হয়ে গেছে। একদিন তে ছাদে যায়। ছাদের চাবিটা সেদিন জাংকুক তের বাবার কাছে দিয়ে গিয়েছিল। চাবিটা হাতে নিয়ে তের অতীতের কথা মনে পড়তে থাকে। জাংকুকের সাথে তার প্রথম দেখা, একসঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো যেন তার চোখের সামনে ভেসে উঠছে। জাংকুক চলে যাওয়ায় তে ভেঙে পড়েছে। অন্যদিকে সুগা আর জিমিনের সম্পর্কটা প্রতিদিন একটু একটু করে গভীর হচ্ছে। জন্মদিনের অনুষ্ঠানের পর থেকে সুগা প্রায়ই ফোন করে জিমিনের খোঁজ নেয়। কখনো জিমিনকে কফি খেতে ডাকে, আবার কখনো জিমিনের পছন্দের গান গেয়ে শোনায়। সুগার কথাবার্তা আর হাসি খুশির স্বভাব জিমিনকে মুগ্ধ করে। একদিন সন্ধ্যাবেলা সুগা জিমিনকে কল করে বলে, জিমিন, আজ রাতে আমাদের বাড়িতে একটা ছোট গেট টুগেদার আছে। আমার টিমের কিছু বন্ধু আসবে, তুমি আসবে প্লিজ। জিমিনের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু সুগার এমন আন্তরিক অনুরোধ সে ফেলতে পারলো না। ঠিক আছে, আসবো। সুগার বাড়িতে গিয়ে জিমিন পুরো অবাক হয়ে যায়। সুগার বাড়িটা খুব সুন্দর করে সাজানো। সুগা আর জিমিন একসঙ্গে গল্প করতে থাকে। সুগা তার জীবনের নানান মজার ঘটনা জিমিনকে শোনাচ্ছে, আর জিমিন হাসছে। জিমিনের হাসি দেখে সুগার মন ভরে যাচ্ছে। জিমিন, একটা কথা বলবো? হ্যাঁ বলো। সুগা জিমিনের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলা শুরু করলো, আমি তোমাকে পছন্দ করি। জানি তেকে জাংকুক ছেড়ে চলে যাওয়ার পর তোমার মন ভালো নেই, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই, তোমার কষ্টগুলো ভাগ করে নিতে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? জিমিন মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর জিমিন এবং সুগা একে অপরকে জড়িয়ে ধরে। সুগা, তের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। জাংকুক চলে যাওয়ার পর থেকে ও যেন কেমন হয়ে গেছে, চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না প্রয়োজন ছাড়া। চিন্তা করো না জিমিন, আমরা তাকে সাহায্য করব। জাংকুক কোথায় আছে সেটা আমি খুঁজে বের করব। জিমিন চলে যাবার পর সুগা সেদিন জাংকুকের পুরনো নাম্বারে ফোন করলো। জাংকুক প্রথমে ধরছিল না, কিন্তু সুগা বারবার ফোন দেওয়াতে জাংকুক অবশেষে ধরলো। সুগা জাংকুকের তের পরিস্থিতির কথা জানালো। জাংকুক সব শুনে অবাক হলো। জাংকুক জানতো না তে এত কষ্ট পাচ্ছে। সেদিনের পর থেকে জাংকুকও তার ভুলটা বুঝতে পারলো। জাংকুক তের কাছে আবারও ফিরে যেতে চায়, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চায়। জাংকুক ব্যবসায়িক কাজে দেশের বাইরে চলে এসেছিল। তের সাথে মনমালিন্যের কারণে বলতে পারেনি। জাংকুক এক মুহূর্ত দেরি না করে সব কাজ ফেলে পরের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দিল। ফ্লাইটের পুরোটা সময় তার মনে শুধু একটা কথাই ঘুরছিল, আমি আসছি তে, আমাকে ক্ষমা করে দিও। দেশে ফিরে জাংকুক সোজা তের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। দরজায় টোকা দিতে জিমিন দরজা খুলে বলল, আরে জাংকুক তুমি? জিমিন, তে কোথায়? জিমিন কিছু বলার আগে জাংকুক ছুটে তের রুমের দিকে চলে গেল। তে জানালার ধারে বসেছিল। এতদিন পর তের সাথে দেখা। জাংকুক তেকে কি বলবে সেটা বুঝতে পারছিল না। শেষমেশ মনে সাহস জুগিয়ে আস্তে করে বলল, তে। তে চমকে ওঠে। পেছন ফিরে তাকাতেই জাংকুককে দেখতে পেল। তে আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে, তার প্রাণবন্ত হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। জাংকুক, তুমি ফিরে এসেছো? হ্যাঁ তে, আমি ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। তোমাকে কিছু না বলে এইভাবে চলে যাওয়াটা আমার উচিত হয়নি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্যও থাকতে পারছিলাম না তে। প্লিজ আমাকে আর দূরে ঠেলে দিও না। আমি ভেবেছিলাম তুমি আর কখনো ফিরবে না। আমার অনেক কষ্ট হচ্ছিল জাংকুক। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, কথা দিলাম। সব সময় তোমার সাথেই থাকবো। তের দুঃসময়ে জিমিন আর সুগার সম্পর্কটা নতুন ভাবে শুরু হয়েছিল। তের কষ্ট দেখে দুজনেই একে অপরের পাশে ছিল। জিমিন সুগার ধৈর্য আর অসীম ভালোবাসার গভীরতা দেখে মুগ্ধ হয়ে যায়। সুগা ও জিমিনের সহজ সরল মন আর মিষ্টি হাসিতে নিজের অজান্তেই বাধা পড়ে যায় প্রেমের টানে। একদিন সন্ধ্যাবেলা জিমিন সুগার স্টুডিওতে এলো। সুগা সেদিন একটা নতুন গান নিয়ে কাজ করছিল। জিমিন এসে সুগার পাশে চুপচাপ বসলো।
তুমি আমার জীবনে না থাকলে যে কি হতো। তের এমন কঠিন সময় তুমি যেভাবে আমাদের পাশে ছিলে, আমি সত্যি সেই দিনগুলো ভুলবো না। তুমি শুধু একজন বন্ধু না, তুমি তার থেকেও বেশি কিছু। তোমার একা কি করার ছিল বলো? তুমি আর তে আমার বন্ধু, বন্ধুদের জন্য এটা তো করাই যায়। শুধু বন্ধু? তুমি কি বন্ধু ছাড়া অন্য কিছু হতে চাও? আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখি না সুগা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি জিমিন, সেই প্রথম দিন থেকেই। আমি শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। অবশেষে জঙ্কক আর তের ভালোবাসার পূর্ণতা পেল তাদের বিয়ের দিন। চারদিকে উৎসবের আমেজ, কিন্তু জঙ্গকের মনে তখনও থেকে কষ্ট দেওয়ার অনুশোচনা ছিল। বিয়ের আসরে সবাই যখন আনন্দ করছে, তখন জঙ্গক সবার কাছ থেকে তেকে নিয়ে একটু দূরে গেল। আমি জানি তে, সেদিন তোমাকে কিছু না বলে এভাবে চলে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমার প্রতিটা দিনই অনুশোচনায় কেটেছে। আমি শুধু তোমার কাছে একটাই জিনিস চাইতে এসেছি, আমাকে সেদিনকার জন্য ক্ষমা করে দাও। আমার বাকি জীবনটা তোমার হাত ধরে কাটাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে তে? আমার সারা জীবনের সঙ্গী হবে? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে। আর হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। আমি তোমারই থাকতে চাই। এরপর শুরু হয়ে গেল তাদের জীবনের নতুন পথ চলা। জঙ্কক আর তের বিয়ের উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল জিমিন আর সুগার বিয়ের তোড়জোড়। দেখো তো সুগা, এই শেরওয়ানিটা কেমন? এই শেরওয়ানিটা একদমই সুন্দর না, বড্ড সেকেলে সেকেলে লাগছে। আমি বলেছিলাম হালকা রঙের মধ্যে কিছু দেখতে, আর তুমি নিয়ে এসেছো এই জলমলে জিনিস। কি বলছো সুগা? এটা তো লেটেস্ট ডিজাইন। তুমি তো দেখছি ফ্যাশন সম্পর্কে কিছুই জানো না। আর ঝলমলে না হলে বিয়েতে লোকে দেখবে কি? লোকে আমাকে দেখবে কেন? তুমি দেখবে। মানে? মানে কিছু না, তাড়াতাড়ি রেডি হও, রাতে আবার অনেক কাজ আছে। এই বিলাই, মুখে লাগাম দে। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। তাদের এই মিষ্টি খুনসুটির মধ্যে কাজের উপস্থিতিতে শুরু হলো বিয়ের মূল পর্ব। সবার দোয়া আর ভালোবাসার মধ্য দিয়ে জিমিন আর সুগার বিয়ে সম্পন্ন হলো। জিমিন সুগার বিয়েতে জঙ্কক আর তেও উপস্থিত ছিল। ওদের বিয়ে দেখে জঙ্ককের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। সে তার কানে ফিসফিস করে বলল, জানো তে, তোমার শরীরের প্রতিটা ভাঁজ, প্রতিটা গন্ধ আমাকে পাগল করে দেয়। হঠাৎ এই কথা কেন? আমার সাথে আসো বলছি। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।